আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহু পুরনো, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই সম্পর্ক নতুন এক উত্তপ্ত অধ্যায়ে প্রবেশ করেছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন ভারতে আশ্রয় নিয়ে সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত বক্তব্য দিচ্ছেন। ঢাকার অভিযোগ, এসব বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করছে, আর দিল্লির দাবি শেখ হাসিনা ব্যক্তি হিসেবে কথা বলছেন। ভারত সরকারের সঙ্গে তার বক্তব্যের কোনো সম্পর্ক নেই, কিন্তু বাস্তবে এই পরিস্থিতি দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন সৃষ্টি করেছে। শেখ হাসিনার ক্রমাগত মুখ খোলার নেপথ্যে কী আছে তা জানার চেষ্টা করেছেন ওয়াহিদ ফারুকী। সবকিছু শুরু হয় প্রায় ৯ মাস আগে। ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে ভাঙচুরের ঘটনার পর বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। অভিযোগ করা হয়, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এই ঘটনার পর ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হয় এবং আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। এর পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনা যা বলছেন তা তার ব্যক্তিগত মতামত, ভারত সরকারের অবস্থান নয়। তারা যুক্তি দেয়, শেখ হাসিনা আশ্রয় প্রার্থী হলেও তিনি কোনো রাজনৈতিক বন্দী নন, তাই তার মত প্রকাশে বাধা দেয়া যায় না। এখান থেকে শুরু হয় ঢাকা দিল্লির নতুন এক কূটনৈতিক ঠান্ডা যুদ্ধ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরে এই বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি আলোচনা করেন। ইউনূসের যুক্তি ছিল, শেখ হাসিনা আশ্রয় প্রার্থী হিসেবে ভারতে থাকতে পারেন, কিন্তু তিনি যদি রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরি করেন তা গ্রহণযোগ্য নয়। জবাবে মোদী বলেন, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পড়ানো যায় না। এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্যেই স্পষ্ট হয়ে যায়, দিল্লি শেখ হাসিনার বক্তব্য বন্ধ করতে চায় না, বরং এটাকে মুক্ত মত প্রকাশের অধিকার হিসেবেই দেখছে। ভারতে আশ্রয় নেওয়ার কিছুদিন পর থেকেই শেখ হাসিনা অনলাইনে সক্রিয় হতে শুরু করেন। প্রথমে তিনি রেকর্ড করা ভাষণ দেন, পরে লাইভ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তার এসব বার্তায় দলীয় কর্মীরা উৎসাহিত হলেও ঢাকায় সরকার মনে করে এসব বক্তব্য অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। দিল্লি এই অবস্থায় জানায়, শেখ হাসিনা আশ্রয় প্রার্থী আটক নন, তাই তার মোবাইল ফোন, ইন্টারনেট বা সংবাদ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত করার কোনো পরিকল্পনা নেই। এভাবেই মুখ খোলা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ আরও তীব্র হয়। ২০২৫ সালের ২৯ অক্টোবর একযোগে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, এএপি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রকাশ করে শেখ হাসিনার ৩টি সাক্ষাৎকার। এগুলো ছিল ইমেইল বা লিখিত প্রশ্নোত্তরের মাধ্যমে নেয়া, কিন্তু পর্যবেক্ষকদের মতে এসব সাক্ষাৎকার দিল্লির অনুমোদন ছাড়া সম্ভব নয়। এর আগে তিনি ভারতে অবস্থানরত কিছু আওয়ামী লীগ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এমনকি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভারতে এসে তার সঙ্গে দেখা করেছেন। সব মিলিয়ে বোঝা যায়, শেখ হাসিনার উপর শুরুতে আরোপিত নীরবতার বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। বিশ্লেষকরা একে বলছেন হাসিনা আনলকিং প্রক্রিয়া। ভারতের গবেষক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে দিল্লির লক্ষ্য স্পষ্ট, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখা। আইডিএস-এর গবেষক ডক্টর স্মৃতি পটনায়ক মনে করেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ কার্যত অনুপস্থিত, অথচ ঐতিহাসিকভাবে এই দলটি ভারতের ঘনিষ্ঠ মিত্র। তাই শেখ হাসিনার মুখেই এখন দলের একমাত্র কণ্ঠস্বর। তার ভাষায়, আমি বলবো না যে ভারত তাকে অনুমতি দিয়েছে, কিন্তু এসব সাক্ষাৎকার যে ভারতের অগোচরে হয়নি তা বোঝা যায়। এখন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়েছে, তাই দিল্লি অন্তত শেখ হাসিনার মাধ্যমে তাদের প্রাসঙ্গিক করে রাখতে চাইছে।
ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসও মনে করেন, শেখ হাসিনার বক্তব্য আসলে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যে। তিনি বলেন, দলটির শীর্ষ নেতারা দেশে নেই, তারা নির্বাচনে অংশ নিতে পারছেন না। এই অবস্থায় শেখ হাসিনা যতটুকু পারেন করছেন, আর ভারতও তাতে আপত্তি করছে না। তবে অনেক পর্যবেক্ষক মনে করেন, ভারতের এই অবস্থান দিল্লি ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিষিয়ে তুলতে পারে। অন্যদিকে কিছু বিশেষজ্ঞের মতে শেখ হাসিনার মাধ্যমে ভারত এখন তার অপ্রকাশিত বার্তা পৌঁছে দিচ্ছে। জেএনইউর অধ্যাপক বলদাস ঘোষাল বলেন, ভারত এখন বাংলাদেশ সরকারের কিছু পদক্ষেপে ক্ষুব্ধ, যেমন পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের ঘন ঘন সফর বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো নিয়ে সংবেদনশীল মন্তব্য। শেখ হাসিনার সাক্ষাৎকারের মাধ্যমে দিল্লি বাংলাদেশের উপর পাল্টা চাপ তৈরি করছে। তার মতে এতে দুটি উদ্দেশ্য পূরণ হচ্ছে। প্রথমত, শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের প্রতিক্রিয়া দেখা, অর্থাৎ পরিস্থিতি যাচাই করা। দ্বিতীয়ত, আওয়ামী লীগের হতাশ কর্মীদের মধ্যে বার্তা পাঠানো যে শেখ হাসিনা এখনও লড়াইয়ে আছেন এবং ভারত তার পাশে আছে। ভারতের জন্য শেখ হাসিনার মুখ খোলা কূটনীতিকভাবে লাভজনকও হতে পারে। প্রথমত, এতে বাংলাদেশে তাদের প্রভাব বজায় থাকে। দ্বিতীয়ত, বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে শেখ হাসিনার মাধ্যমে দিল্লি ভারসাম্য রাখতে পারে। তৃতীয়ত, দক্ষিণ এশিয়ার অন্যান্য মিত্র দেশগুলো দেখে যে ভারত তার পুরনো সহযোগীদের একা ফেলে না। আর চতুর্থত, শেখ হাসিনাকে নিয়ন্ত্রিত স্বাধীনতা দিয়ে ভারত আন্তর্জাতিকভাবে দায়মুক্ত থাকে, আবার অভ্যন্তরীণ প্রভাবগুলো ধরে রাখে। লন্ডন ভিত্তিক বিশ্লেষক প্রিয়জিৎ দেবসরকার তুলনা করেছেন এই পরিস্থিতিকে কোভিড লকডাউনের সঙ্গে। তার মতে, শেখ হাসিনা ভারতে এসে প্রথম দিকে সম্পূর্ণ নিরাপত্তা ঘেরাটোপে ছিলেন, যেন কোনো ঝুঁকি না থাকে। কিন্তু লকডাউনের মতোই ধীরে ধীরে নিয়ন্ত্রণ শিথিল করা হচ্ছে। প্রথমে রেকর্ডের ভাষণ, তারপর লাইভ, এখন আন্তর্জাতিক সাক্ষাৎকার। তার ধারণা, নির্বাচনের আগে হয়তো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে বসে সশরীরে সাক্ষাৎকার দিতে দেখা যাবে। এভাবেই ভারত ধাপে ধাপে আনলকিং প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভেতরে এই পুরো বিষয়টি বহুমাত্রিক প্রভাব ফেলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কণ্ঠে নতুন উদ্দীপনা পাচ্ছে। তারা মনে করছে দলটি এখনও সক্রিয়। অন্যদিকে সরকার এটাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের প্রচেষ্টা হিসেবে দেখছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, শেখ হাসিনার বক্তব্য তত বেশি আলোচনায় আসছে। তার ভাষণগুলো আওয়ামী লীগের ভেতরে এক ধরনের মানসিক জাগরণ তৈরি করছে, যদিও প্রশাসন এটাকে রাজনৈতিক উস্কানি হিসাবে ব্যাখ্যা করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বাস্তবতার অংশ হিসেবে দেখছেন। কেউ বলছেন, শেখ হাসিনা এখনও দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নারী নেত্রী। তাকে সম্পূর্ণ চুপ করিয়ে রাখলে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। অন্যরা মনে করেন, আশ্রয় প্রার্থী অবস্থায় রাজনৈতিক বক্তব্য দেয়া আশ্রয়দাতা দেশের জন্য বিব্রতকর হতে পারে। ভারত এই দুই অবস্থানের মধ্যেই সূক্ষ্ম ভারসাম্য রাখছে। একদিকে হাসিনার মুখ খোলা, অন্যদিকে প্রকাশ্যে দায় অস্বীকার। প্রশ্ন হচ্ছে, এই আনলকিং কতদূর যাবে? ভারত কি শেখ হাসিনাকে সরাসরি রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দেবে, নাকি শুধুই বক্তব্যে সীমাবদ্ধ রাখবে? কূটনৈতিক মহল বলছে, এটি অনেক বিষয়ের উপর নির্ভর করছে। বাংলাদেশের নির্বাচন, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং দিল্লির নিজস্ব নিরাপত্তা হিসাব। তবে একটা বিষয় স্পষ্ট, এই প্রক্রিয়া এখনই শেষ হচ্ছে না, বরং নির্বাচনের সময় ঘনিয়ে এলে শেখ হাসিনার উপস্থিতি আরও দৃশ্যমান হতে পারে। সব মিলিয়ে বলা যায়, ভারতে শেখ হাসিনার মুখ খোলা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। এটি শুধু একজন রাজনীতিকের মত প্রকাশ নয়, বরং দুই দেশের কূটনৈতিক বাস্তবতা ও শক্তির ভারসাম্যের প্রতিফলন। বাংলাদেশ সরকার চায় অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে, আর ভারত চায় তার ঐতিহাসিক মিত্র আওয়ামী লীগকে রাজনীতির মঞ্চে টিকিয়ে রাখতে। ফলে শেখ হাসিনা হয়ে উঠছেন এক কূটনৈতিক প্রতীক, যিনি না পুরোপুরি স্বাধীন, না পুরোপুরি বন্দী। তার প্রতিটি বক্তব্য, প্রতিটি লাইভ ভিডিও এখন দুই দেশের রাজনীতির তাপমাত্রা মাপার মানদণ্ড।
দিল্লি ও ঢাকা দুপক্ষই জানে এই ডিজিটাল যুগে মুখ বন্ধ রাখা মানেই প্রভাব হারানো। তাই ভারত তাকে পুরোপুরি থামাবে না, আর বাংলাদেশও তাকে উপেক্ষা করতে পারবে না। ভারতে শেখ হাসিনার মুখ খোলা কেবল ব্যক্তিগত ঘটনা নয়, এটি বাংলাদেশের রাজনীতি, ভারতের কৌশল এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সম্পর্কের এক জটিল ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।